শুরু হয়েছে তার ওটা বিশ্ববিদ্যালয় সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটি হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্ট দ্বিতীয় বর্ষ। আজকে হচ্ছে 6/7/2020। আমি সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এটা আমাদের ইন্টারনেট ক্লাস পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই বিষয়টা হচ্ছে চলতি দায় এবং সম্ভাব্য দায়। বিভিন্ন প্রকার চলতি দায় হিসাবভুক্ত কীভাবে হয় এই বিষয়ে আজকে আমরা আলোকপাত করি। আজকে চলতি দায় হচ্ছে যে দায় তাড়াতাড়ি সংগঠিত হয়, অতি তাড়াতাড়ি সংগঠিত হয়, এই জন্য চলতি দায়। চলতি দায় পর্যায় হিসাব যোগ বকেয়া খরচ যোগ প্রদেয় নোট যোগ অগ্রিম আয় প্রদেয় নোট যোগ বকেয়া খরচ যোগ অগ্রিম আয়। এই খরচগুলি হচ্ছে আমাদের চলতি দায়। আমাদের যে লেনদেনগুলি ব্যক্তিত্বে সেবা গ্রহণ করলে for receiving servicing expense debit accounts payable credit, এটা হলো গ্রস মেথড।
একটা হলো গ্রস মেথড আর একটা হলো নেট মেথড। দুইটা মেথড আছে এই খরচগুলি হিসাব করার জন্য। এটা থিওরিক্যাল মেথড। প্রথম হচ্ছে এই হিসাবে দুইটা পদ্ধতি, এই হিসাবে দুটি পদ্ধতি। প্রথম হচ্ছে থিওরিক্যাল মেথড। থিওরিক্যাল মেথড হচ্ছে নেট মেথড। নেট মেথড প্রথমটা হচ্ছে থিওরিক্যাল মেথড, পরেরটা হচ্ছে নেট মেথড। এবার আমি লেনদেনের প্রক্রিয়াটা বলবো। এবং থিওরিক্যাল মেথডের মধ্যে একটা আছে গ্রস মেথড, সেটা কিভাবে হবে এবং নেট মেথডটা কিভাবে হবে আমি ঘর এঁকে বিষয়টা আমাদের ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করছি। প্রথম হচ্ছে থিওরিক্যাল মেথড। থিওরিক্যাল মেথড লেনদেন, গ্রস মেথড, নেট মেথড। লেনদেন, গ্রস মেথড আর থিওরিক্যাল মেথড। লেনদেন ট্রানজাকশন, গ্রস মেথড আর নেট মেথড। সরি, এমএটিএ চলতে থাকে। এক নম্বরে হচ্ছে বাকিতে সেবা গ্রহণ করল। বাকিতে সেবা গ্রহণ করল। এক নম্বর বাকিতে সেবা গ্রহণ। বাকিতে সেবা গ্রহণ করলে কি হবে? বাকিতে সেবা গ্রহণ করলে গ্রস মেথডে হবে সার্ভিস এক্সপেন্সেস, ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সার্ভিস এক্সপেন্স, ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।
সার্ভিস এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট পেমেন্ট ক্রেডিট। আমি যখন বাকিতে কোনো সেবা গ্রহণ করব আর আমি নিজে সেবা দিলে সেটা হবে আলাদা। এটা নেট মেথডে একই রকম, সার্ভিসিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট পেমেন্ট ক্রেডিট। সার্ভিসিং CRBI CIL সার্ভিসিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আমার অঙ্কটা হচ্ছে বাকিতে সেবা গ্রহণ করব। আমি যখন বাকিতে সেবা গ্রহণ করতে যাব তখন আমার প্রত্যেকটা এন্ট্রি নেব বাকিতে সেবা, সার্ভিসিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট পেমেন্ট ক্রেডিট, এবং নেট মেথডে একই রকম, নেট মেথডে একই রকম, সার্ভিসিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট পেমেন্ট ক্রেডিট। এবার 2 নম্বর, বাকিতে ব্যবসায়িক পণ্য ক্রয় করা হবে। বাকিতে ব্যবসায়িক পণ্য ক্রয় করা, 2 বাকিতে ব্যবসায়িক পণ্য ক্রয় করা হল। গ্রস মেথড, ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, পার্সেজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। Purchase debit account payable credit এবং নেট মেথড একই রকম, নেট মেথড একই রকম, পার্সেজ ডেবিট accounts payable credit, purchase debit accounts payable credit, purchase debit accounts payable credit। গ্রস মেথড যেরকম, নেট মেথড একই রকম। পিরিয়ডিক্যাল যদি হয় তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পিরিয়ডিক্যাল মেথডে যদি আমি অঙ্কটা করি তাহলে হবে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রয় ফেরতের জন্য কী জাবেদা হবে সেটা আমি এখন উপস্থাপন করব। ক্রয় ফেরত, 3 নম্বর জাবেদা, ক্রয় ফেরত। ক্রয় ফেরত হলে ক্রয় ফেরত অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্সেজ রিটার্ন ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট উল্টা বিপরীত, accounts payable debit purchase return credit। accounts payable debit purchase return credit যদি পিরিয়ডিক্যাল মেথড হতো
তাইলে হতো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট থিওরিক্যাল মেথড। এখানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ভার্সেস রিটার্ন ক্রেডিট। ঠিক আমাদের নেট মেথড একই রকম। নেট মেথড accounts payable debit purchase return credit। আমরা সূত্রগুলি লিখেছি, এগুলি সূত্র। এবার বাটা সময়ের মধ্যে পরিশোধ করা হবে, বাটা সময়ের মধ্যে পরিশোধ করা হবে। বাটাটা কি? যে কোনো দ্রব্য ক্রয় বিক্রির উপর একটা নির্দিষ্ট ছাড় পাওয়া যায়, যত পরিমাণ ছাড় পাওয়া যায় বাটা বলা হয়। এই বাটাটা যদি ক্রয় হয় তাই কম মূল্য পরিশোধ করতে হলে লাভ হয়, আর বিক্রি করলে বাটা হলে এটা লস। কারণ আমি বিক্রি করছি, কম টাকা নিচ্ছি, এটা আমার লস। আর ক্রয় করছি বাটা পাওয়া গেছে, এটা আমার লাভ। এবার বাটা সময়ের মধ্যে পরিশোধ যদি হয়, চাই বাটা সময়ে পরিশোধ, বাটা সময় পরিশোধ। বাটা সময় কি? যে কোনো ব্যবসায়ীকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যে এত থেকে এত তারিখের মধ্যে আপনি আমার দ্রব্য ক্রয় করছি, টাকা পরিশোধ করবে। যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিয়ে দেয় তাহলে বাটার আর প্রয়োজন হবে। আর যদি নির্দিষ্ট সময়ের পরে যায় তাহলে অবশ্যই বাটা দিতে হবে। এই জায়গাটা হচ্ছে বাটার সময়ের মধ্যে যে কোনো টাকা ক্রয় করে পরিশোধ করলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, accounts payable debit, ক্যাশ ক্রেডিট, ক্যাশ পরিশোধ করবে। তারপরে হচ্ছে পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট এবং পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। এবার নেট মেথড হচ্ছে, নেট মেথডে বাটার কথা আসে, সেখানে আমরা বলবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আমি যখন নেট মেথডে করব তখন আমি আর বাটার কথা উল্লেখ করব। যখনই আমাকে নেট মেথডের কথা বলবে তখন আমি আর বাটার কথা বলবো না। যে টাকাটা পাওনাদারকে পরিশোধ করতে হয় সেটার জন্য ক্যাশ শুরু করে দিতে হবে। এবার বাটার সময়ের পরে পরিশোধ করলে অবশ্যই আমাদেরকে এই বিষয়ে খেয়াল করতে হবে। বাটার সময়ের পরে
এটা আমি প্রথম যে জার্নালটা লেনদেনটার কথা বললাম, প্রথম হচ্ছে বাকিতে সেবা গ্রহণ, চার্জিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেবল আর নেট মেথড হচ্ছে চার্জিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেবল। বাকিতে ব্যবসায়িক পণ্য ক্রয় করা হলে পার্সেল ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট। ক্রয় করা হলে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পার্সেল রিটার্ন ডেবিট, বাটার সময় পরিশোধ করবে। অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পার্সেল ডিসকাউন্ট ডেবিট। ক্রয়ের বাটাটা যিনি ক্রয় করেন লাভ। এ হচ্ছে আমাদের অঙ্ক, আমরা এতক্ষণ যেটা আলোচনা করছি। এবার আমরা জার্নাল করবো, জার্নাল এন্ট্রিজ। এটা হচ্ছে শো জার্নাল এন্ট্রি আন্ডার গ্রস মেথড অ্যান্ড নেট মেথড। জার্নাল এন্ট্রিজে যেমন অফিস ইকুইপমেন্ট ক্রয় করলাম, অফিস ইকুইপমেন্ট ক্রয় করলাম, কীভাবে করতে হবে দেখো। আমি এটা মুছে ফেলছি। আমি এটা মুছে ফেললাম। আবার আমি জার্নালের একটা ঘর করি, জার্নাল জার্নাল এন্ট্রিজ, জার্নাল এন্ট্রিজ, জার্নালের ঘর, অ্যাকাউন্ট টাইটেল ডেবিট ক্রেডিট, সিরিয়াল নম্বর, অ্যাকাউন্ট টাইটেল ডেবিট ক্রেডিট। It's a no. No. Accounts title alias. Accounts title debit card, debit card, credit দো মেথডে করি। এটা হলো গ্রস মেথড, নেট মেথড। debit card, debit card, DR, CR, DR, C। যেমন অফিস ইকুইপমেন্ট বাকিতে ক্রয় করা, অফিস ইকুইপমেন্ট বাকিতে, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। অফিস ইকুইপমেন্ট
office equipment debit, accounts payable, office equipment debit, accounts payable। আমি এই যন্ত্রটা 1,50,000 টাকা ক্রয় করি। আমার এই যন্ত্রটাতে ছাড় আছে, ছাড় হচ্ছে 3,000 টাকা। তাহলে নেট মেথডে হবে 1,47,000। আমার গ্রস মেথডে হচ্ছে 1,50,000 আর নেট মেথডে হচ্ছে আমার 1,47,000। এর কারণ হচ্ছে পারচেজ ইকুইপমেন্ট অন ক্রেডিট। Purchase equipment on credit মানে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করা। তাহলে এখানে দুইটা পদ্ধতিতে এই জার্নালটা করলাম, একটা হলো গ্রস মেথড পদ্ধতি, একটা নেট মেথড পদ্ধতি। আমি জানি তোমরা এই বিষয়টা দেখতেছো। এরপরে যদি ইকুইপমেন্ট না হইয়া মার্সেন্টেজ হয়, মার্সেন্টেজ অর্থ পূর্ণ দিন, তাহলে একই রকম যাবে, ওখানে হবে মার্সেন্টেজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্সেন্টেজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। merchandise inventory, merchandise inventory debit, accounts payable credit, merchandise inventory debit, accounts payable credit। আমি ধরে নিলাম ওই টাকাটা 2,50,000, 2,50,000, 2,50,000। এটার মধ্যে যদি পার্সেন্টেজ অনুসারে বাটা থাকে, যেমন যে অঙ্কটা করছি সেখানে 5,000 বারটা, তাই আমি নেট মেথডের বলে 2,45,000 অর্থাৎ নেট যে অ্যামাউন্টটা সেই টাকাটা, নেট যে অ্যামাউন্ট সেই টাকাটা আমি এখানে বসাবো। মার্চেন্টাইজ পারচেজ অন ক্রেডিট, এখানে বলবো যে মার্চেন্টাইজ পারচেজ অন ক্রেডিট। Purchase on account, এই কথা আমরা
মার্চেন্টাইজ পার্সেন্ট সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি জানি আমার এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং আমি কি বলছি কীভাবে সমাধান হবে সেটাও বলছি। এখন যদি মার্চেন্টেজটা ক্রয় করার পর একটা নির্দিষ্ট মেয়াদে ওই টাকাটা পরিশোধ করলে এত পার্সেন্ট বাটা দিতে হবে, আর যদি নির্দিষ্ট পার্সেন্টেজ মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হবে তাহলে কাকে টাকা দিব? অ্যাকাউন্টস পেয়েবল। 3 নম্বর এন্ট্রি অ্যাকাউন্টস পেয়েবল ডেট, ক্যাশ ক্রেডিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে সেখানে টাকা হবে 2,50,000, 2,50,000 कैश क्रेडिट, 2,45,000 মার্চেন্টাইজ ইনভেন্টরি 5,000, টোটাল টাকা হবে 2,50,000। আর নেট বেসিসে যেটা হবে সেটা হবে 2,50,000, 2,45,000। সেখানে আর আমার মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট করতে হবে না। সাধারণ জাবেদায় যেগুলি হয় ডিসকাউন্টের কথা আসে এবং যাবতীয় সেভাবে আসে, কিন্তু মার্চেন্টাইজের ক্ষেত্রে মার্চেন্টাইজ ক্রয় করলে মার্চেন্টাইজ জারি থাকে, মার্চেন্টাইজ ফেরত দিলে মার্চেন্টাইজ ক্রেডিট থাকে। ডিসকাউন্ট হলে কী হবে? মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে। ডিফারেন্স হচ্ছে এতটুকু। আমাদেরকে এই বিষয়টার দিকে খুব যত্ন সহকারে খেয়াল করতে হবে। আমরা তখন বুঝতে পারি কী হচ্ছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি জানি তোমরা এখন বাসায় অবস্থান করছো, অনেকেই অপ্রয়োজনে ঘোরাফেরা করবে। অপ্রয়োজনে ঘোরাফেরা করলে বর্তমান মহামারী এই সংকট আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সব কিছু দেখে শুনে কাজ করব, তাহলে আমাদেরকে পরম করুণাময় আল্লাহ রক্ষা করবে। আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখলেই আমরা সঠিকভাবে এই বিষয়গুলি অনুধাবন করতে পারব। যেমন আরেকটা কথা বলি, আমাদের দ্রব্যের উপরে, দ্রব্যের ক্রয় এবং বিক্রয়ের উপরে ব্যাট প্রদান করতে হবে। প্রত্যেক দ্রব্যের ক্রয় মূল্যের উপরে এবং বিক্রয় মূল্যের উপরে ব্যাট দিতে হবে 15%। ব্যাট হচ্ছে আমরা যখন নগদে বা বাকিতে ব্যাট পাব, তখন আমরা বলবো যে ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। বিক্রি হলে সেলস ক্রেডিট, ব্যাট
পেয়েবল ক্রেডিট, ব্যাট পেয়েবল প্রত্যেক দরিদ্রের পর 15% ব্যাট দিতে হবে। 15% ব্যাটটাকে নিয়ে দেব ব্যাট। এটা পুরো একটা বিষয় হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু ট্যাক্স মূল্য সংযোজন কর। ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থ হল মূল্য সংযোজন। এখন মাল বিক্রি করলে যে ব্যাট আসবে সেটা হলো দায়, আর ক্রয় করলে যে ব্যাট হবে এটা হলো ডেবিট। যেমন মাল বিক্রি বাবদ ব্যাট পাওয়া, মাল বিক্রি, তাহলে মাল বিক্রি করলে টাকা পাওয়া যায়। আমি যদি নগদে মাল বিক্রি তাহলে টাকা পাওয়া ক্যাশ, আর বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। নগদের সাথে ক্যাশের সম্পর্ক, আর বাকির সাথে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্ক। আমি তখন বলবো যে সেলস ক্রেডিট এবং ব্যাড পেয়েবল ক্রেডিট। ব্যাড পেয়েবল ক্রেডিট আমি যখন বাকিতে মাল বিক্রি করব তখন বলবো যে অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাড পেয়েবল ক্রেডিট। আর যদি নগদে মাল বিক্রি করি তখন আমি বলবো যে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাড পেয়েবল ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস ডেবিট, ব্যাড পেয়েবল ক্রেডিট। এখন ব্যাটটা আমি কীভাবে পাবো? 15% ব্যাট যেহেতু 115 টাকা, 15 টাকা দেখতে হবে। 100 টাকায় 15 টাকা বলতে হবে, 115 টাকায় 15 টাকা, 115 টাকায় আমাকে ব্যাট বলতে হবে 15 টাকা। যেমন আমার 11,500, এটার উপর আমি ব্যাট পাই 11,500, 115 টাকা, 15 টাকা। যদি আমি এটা হিসাব করি তাহলে এখানে 1500 টাকা আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো 11,500 15%, এটা 100 টাকার উপরে, 115 টাকার উপরে 15 টাকা বলতে হবে। 115 টাকার উপরে 15 টাকা। এখন আমি
ক্যাশ বলবো 11,500। আর সেলস বলবো 10,000। ব্যাট পেয়েবল বলবো, তাহলে এই ধরনের যোগ করলে আমরা 11,500। আমাকে এখানে ব্যাট নির্ণয় করতে হবে। আমি একটু আগে যে কথাটা বলেছি এটা হচ্ছে ক্রয় ব্যাট। আমি বিক্রি ব্যাট, ক্রয় ব্যাটটা ঠিক এইভাবে বাহির করে নিতে হবে। তাইলে আশা করি ব্যাট বাহির করার প্রক্রিয়াটা তোমরা বুঝছো। আমার বাকিতে যদি পণ্য ক্রয় করি তাহলে পারচেজ ডেট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ব্যাট ক্রেডিট, পারচেজ ডেবিট, ব্যাট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বিক্রির ক্ষেত্রে এভাবে যাবে তো, আর ক্রয়ের ক্ষেত্রে যাবে হবে 2 নম্বর পারচেজ ডেবিট। পারচেজ ডেবিট, ব্যাট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট যদি ক্রয় হয় তাহলে আমি বলবো এখানে 10,000, এখানে 1500, আর অ্যাকাউন্ট পেয়েবল 11,000। এই হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে। ক্রয়ের ক্ষেত্রে ব্যাট নির্ণয়, আর এটা হলো বিক্রির ক্ষেত্রে ব্যাট। আমি কিভাবে ব্যাট নির্ণয় করতে হবে সেই কথাগুলি বলেছি। নিশ্চয়ই তোমরা আমার এই হিসাবটা বুঝতে পেরেছ। এ হচ্ছে আমাদের হিসাব। আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়। যেমন চলতি দায়ের উদাহরণে কয়েকটার কথা বলছি, আরও অনেক আছে। প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় লভ্যাংশ, অনুপার্জিত আয়, অগ্রিম আয়, প্রদেয় আয়কর, ভ্যাট, এগুলির চলতি দায়ের উদাহরণ। চলতি দায়ের শ্রেণী বিভাগ: নির্দিষ্ট দায়, আনুমানিক দায়, সম্ভাব্য দায়। নির্দিষ্ট দায়, আনুমানিক দায়, সম্ভাব্য দায়, এই দায়গুলি আমাদেরকে জানতে হবে। তাহলে দায়ের মধ্যে কয়েকটা ভাগ আছে, আমরা অনেকেই জানি না। একটা নির্দিষ্ট দায় আছে, আনুমানিক কিছু দায় আছে, আর সম্ভাব্য। এখন সম্ভাব্য দায়টা কি? এই দায়টা হতেও পারে, নাও হতে পারে। সুতরাং আমার এখানে দেখতে হবে দায় কী ধরনের দায়। যে দায় হতেও পারে, সে নাও হতে পারে। এটা আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে আমরা আন্ডারে রাখবো, ভিতরে রাখবো, বাইরে দেব। আর যে দায়টা নির্দিষ্ট দায়, সেটা তো অবশ্যই আউটে যাবে। এগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। এই যে চলতি দায় আর সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় মানে এটা হতে পারে, নাও হতে পারে, এগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে ব্যাটের কথা বললাম। ব্যাট, ক্রয়ের ব্যাট, বিক্রি ব্যাট, এটা জার্নাল কী হবে সেটাও বলেছি। এগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এই বিষয়গুলি লক্ষ্য করব।
আমি কয়েকটা জার্নালের কথা বলেছি, সেগুলিও দেখানো হয়েছে, সেগুলিও তোমরা খেয়াল করবা। এইগুলি অনেক সময় সংক্ষিপ্ত আকারে ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপরে আমাদের দায়ের মধ্যে দীর্ঘমেয়াদী দায় আছে। দীর্ঘমেয়াদী দায়টা কি? দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 1 বছরের অধিক কাল যে দায় থাকে, 1 বছরের অধিক কাল যে দায়, এটা হল দীর্ঘমেয়াদী দায়। আর 1 বছরের কম সময়ে যে দায় হয়, এটা স্বল্পমেয়াদী দায়। দায় এবং সম্পদ, চলতি দায় এবং চলতি সম্পদ, চলতি দায় যেগুলি, এগুলি খুব তাড়াতাড়ি নগদ অর্থে রূপান্তর করা যায়। যেমন পাওনাদার আছে, মাল ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হবে। পাওনাদার যে কোনো সময় টাকা দিয়ে দিতে পারে। কিন্তু আমি জমি বন্ধক নিয়ে 50 বা 1 কোটি টাকা নিলাম, এই দায়টা পরিশোধের সময়ের ব্যাপার, সেটা পরিশোধ করতে আমাদের দীর্ঘ সময় লাগবে, এটা দীর্ঘ দায়। যেমন চলতি সম্পদগুলি আমরা নগদার্থে রূপান্তর করতে পারবো। চলতি দায়গুলির কথা হলো চলতি সম্পদ প্রাপ্য বিষয়, মানে দেনাদার কখন সৃষ্টি হবে? মাল বিক্রি করলে দেনাদার সৃষ্টি হবে, আর মাল ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হবে। সুতরাং আমি সমাপনী মৌখিক কথা বলি, সমাপনী মৌখিক গুদামে আমার 50,000 টাকা পণ্য আছে, আমি যে কোনো সময় বিক্রি করি, বিক্রি করলে যেন তারপরে চলতি দায়, ব্যাংক ওভারটা অভিশাপ ব্যাংকে যা আছে তার চেয়ে ব্যাংকের সাথে লেনদেনের দীর্ঘ মৃত্যুতার কারণে সে যদি আরো বেশি টাকা আমাকে দেয়, তাহলে এটাকে বলা হয় ওভারড্রাফট। আমার ড্রাফট যেটা আছে এটার উপর ওভার। সুতরাং ওই টাকাটা আমি যে কোনো সময় পরিশোধ করতে পারি বা পরিশোধ করতে পারি, তাহলে দায়টা পরিশোধ এ হলে ব্যাংক। আমরা আজ আর বাড়াবো না। আমি পরম করুণাময়ের কাছে আমার ছাত্রছাত্রীদের সুস্থতা কামনা করছি, এবং তারা যেন দেশের এই মহাসংকটে, মহামারীতে সুস্থ থাকে, ভালো থাকে, প্রাণোজ্জ্বল থাকে, আমি দোয়া করছি। আমি মনে করি যে এই মুহূর্তটা পুরা জাতির জন্য একটা সমস্যা, আমাদের জন্য সমস্যা। আমাদের কারোর মন ভালো নেই। কেন ভালো নেই? আমরা যেখানে যাই আতঙ্কগ্রস্ত থাকি, এই জানি কি হয়ে গেল, এই জানি কার গায়ে থেকে ভাইরাসটি আমাদের গায়ে চলে আসে। সুতরাং আমাদের সবাইকে বেঁচে চলতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে পারছি না, ক্লাস নিতে পারছি না। লোকীয় সরকারের অধ্যক্ষ মহোদয় আমাদেরকে অনলাইনে ক্লাস করার যে ব্যবস্থা করে দিয়েছে, জনাব প্রফেসর মাহবুবুল করিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে সাথে আজকে লাইভে যে ক্লাস হচ্ছে, আজকে লাইভের মাধ্যমে আমরা সব কিছু দেখছি, বুঝছি। এটা যিনি বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি মনে করি যে এটা একটা মহতী উদ্যোগ। এটার কারণ আমরা
আজকে তোমাদের সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছে। আমরা ঘরে বসে না থেকে আমরা এই বিষয়গুলি যদি ফলো করি, অনলাইন ক্লাসগুলো, আমি মনে করি যে এটা ফলপ্রসূ হতে পারে। যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অলসভাবে বসে না থাকি, এই পড়াগুলি আমরা আয়ত্ত করতে পারব। আমি আমার যে ক্লাস আমাকে যেটা দেওয়া হয়েছে অনলাইনে, আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস যাতে করে ফলপ্রসূ হলে আমার ছাত্রীরা উপকৃত হবে, পুরো জাতি উপকৃত হবে, আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা প্রত্যেকটা অনলাইন ক্লাস ফলো করো। আমার ডিপার্টমেন্টের একজন প্রভাষক পিটুল দাস ও অনলাইনে ক্লাস নিয়ে আমিও নিচ্ছি। আমি জানি না তোমাদেরকে কতটুকু আনন্দ আমি দিতে পারছি বা দিয়েছি। আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা একটু উচ্চ মাত্রার। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং একটি সহজ, এরপরে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের অনেক বিষয় আছে যেগুলি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের অংশ, প্রথম অধ্যায়টা। পরবর্তীকালে নতুন নতুন অধ্যায় দেওয়া হয়েছে, যেখান থেকে তোমরা এই বিষয়গুলি ধারাবাহিকভাবে বুঝতে পারবে। আমাদের এই বিষয়ের মধ্যে সাবজেক্ট রয়েছে শেয়ার ইস্যুর একটা অধ্যায় আছে। আমাদের এখানে অংশীদারি কারবার আছে, পার্টনারশিপের একটা অধ্যায় আছে। আমাদের ডিপ্রিসিয়েশন আছে, অবচয় হচ্ছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের মেয়াদের কারণে এটার যে ক্ষয়প্রাপ্ত হয়, দাম উঠানামা করে, তাহলে অবচয়। এটাকে ইংরেজিতে বলা ডিপ্রিসিয়েশন। এই জায়গাটা খুব সহজ, যেমন ফার্নিচারের অবচয়, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ভ্যালু, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার ভ্যালু। এটা প্রথম জায়গাটা। এই আমাদের অবশ্যই একটা চ্যাপ্টার আছে, এইগুলি আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করব। তা আমি মনে করি যে তোমরা এই অনলাইনের ক্লাসটি ঠিকমতো লিখবা এবং পড়ালেখা করবা, তাহলেই তোমাদের উদ্দেশ্য সফল হবে। পরিশেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করে আমি আমার আজকের অধিবেশন এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা কারিগরি সহায়তা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ।